শুধু দর্শক আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ৮ আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি ঘোষণা করে ছাত্রদল। 18 হলের কমিটিতে স্থান পায় 593 জন শিক্ষার্থী। ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে ওই দিনেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। হলগুলো থেকে রাতে বের হয়ে আসে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয় রাজু ভাস্কর্যে। শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজু ভাস্কর্য। ওই দিন মধ্যরাতে 3টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গোপনে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। গত বছরের 17 জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে কথা জানানো হয়। এই ঘোষণার পর শিক্ষার্থীরা নিজ হলে ফিরে যান। আবাসিক হলে রাজনীতি বন্ধের ঘোষণাকে আসলে কেউ কেউ মনে করছেন এটিকে ক্যাম্পাসের শান্তি বা শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের পদক্ষেপ হিসেবে মনে করছেন কেউ কেউ, আবার কেউ কেউ মনে করছেন এটি বিরাজনীতিকরণের একটি অপচেষ্টা। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি, বা অর্থাৎ হল কমিটি নিয়ে রাজনীতি আলোচনা হবে। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন গাজী মোহাম্মদ আলামিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন আসিফ আবদুল্লাহ, সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব। আপনাকে অনেক সংখ্যক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবার আসিফ আবদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির এখন শিক্ষার্থী হিসেবেও আছেন। আজকে দর্শক সেই বিষয় নিয়ে, যেহেতু হল কমিটি নিয়ে রাজনীতি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সে বিষয়ে একজন শিবিরের মহানগরের দায়িত্ব হলেও তিনি ঢাকা ভার্সিটিরই শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমরা আলোচনার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আলোচনা বলছিলাম হল কমিটি নিয়ে, অর্থাৎ ঢাবির হল কমিটি নিয়ে রাজনীতি। একটু প্রথমে যেতে চাই, যেহেতু হল কমিটির কথাই আসছে, তাহলে একটু ছাত্র দলের কাছে যেতে চাই। ছাত্র দলের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি, গাজী মোহাম্মদ আলামিন, আপনারা 8 আগস্ট 18টি হলে কমিটি ঘোষণা করেছেন। 593 শিক্ষার্থী সেখানে কমিটিতে স্থান পেয়েছে। আমার এরপরেই আসলে উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। হলের থেকে বেরোয় আসে, তালা ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসে, এবং আপনাদের এই অর্থাৎ যদি হল ভিত্তিক রাজনীতি বন্ধের বিভিন্ন স্লোগান তারা দেয়, এবং শেষ পর্যন্ত নিষিদ্ধ করারও একটা ঘোষণা আসে প্রক্টরের পক্ষ থেকে। এখন হল কমিটিগুলো আপনারা কি করবেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 17.5 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করে আসছে। তো বিগত সময়ে আমরা হলে থাকতে পারিনি। এই দীর্ঘ 17.5 বছরের কোনো সময় আমরা হলে থাকতে পারিনি। আমরা 5 আগস্ট পরবর্তীতেও সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করে আমরা কিন্তু হল কমিটি প্রথমে দেইনি, আমরা এটাকে অবজারভেশনে রেখেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাই কেবল হল কমিটি দিইনি, আমাদের আগেও কিন্তু আরো 2-1টা সংগঠন হল কমিটি দিয়েছে। যেমন হচ্ছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে তারা কমিটি দিয়েছে, তাদের হল কমিটি দিয়েছে, তখন কিন্তু কোনো মব ক্রিয়েট হয়নি। এখন আমরা যখন হচ্ছে এই গত 8 আগস্ট 593 বিশিষ্ট সদস্য বিশিষ্ট আমরা কমিটি দিয়েছি 13টি হলে। এখানে 18টি হলে, 13টি হল হচ্ছে ছেলেদের আর 5টি হল হচ্ছে নারী শিক্ষার্থীদের। আমরা হল কমিটি দেওয়ার পরে কিন্তু আমাদের হল কমিটি কিন্তু ঘোষণা হয়েছিল সকাল 10টার দিকে। আমরা হল কমিটি ঘোষণা করার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখছিলাম, যে আমরা নজর রাখছিলাম কোনো ধরনের সমালোচনা হয় কিনা, প্রতিক্রিয়া আসে কিনা। কিন্তু আমরা দেখেছি সারাদিন ওই পর্যায়ের কোনো ধরনের সমালোচনা ছিল না। কিন্তু আপনার যখন এই সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে, তখন আমরা দেখেছি বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থী নামে মূলত গুপ্তরা, বিভিন্ন গুপ্ত, সেটা শিবির হতে পারে, এনসিপির কিছু সদস্য ছিল, এবং পতিত স্বৈরাচারের দোসররা যেমন ছাত্রলীগ, যারা 5 আগস্টের পূর্বে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত ছিল, তারাও হচ্ছে এই এক ধরনের মব ক্রিয়েট করার পায়তারা শুরু করেছে। তা আমার কাছে আসলে অ্যাকচুয়ালি ডাটা আছে, যে যেমন আপনার রোকেয়া হলে ইসলামী ছাত্রী সংস্থা, নতুন একটি ইসলামী ছাত্রী সংস্থা সদস্যরা, এখানে নামও আছে, নাম উল্লেখ করতে চাই না, তারা হচ্ছে একটা পর্যায়ে হলের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভোক করে যে হলে রাজনীতি চলবে না, তাদেরকে উস্কানিমূলক মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে।
আমরা আসলে সাধারণ শিক্ষার্থীকে দুইভাবে ভাগ করতে চাই। একটা হচ্ছে প্রকৃত সাধারণ শিক্ষার্থী, আর একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গায় আপনার গুপ্তভাবে কাজ করছে। তো সুতরাং আমরা দেখেছি প্রকৃত সাধারণ শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা দেখিনি। আমরা মূলত হচ্ছে মানে যারা হচ্ছে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি চাই না বলে স্লোগান তুলেছে, পরে আমরা দেখেছি তারা শিবিরের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, কাউকে দেখেছি আমরা বাকশাসে অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকেই দেখেছি। আমরা দেখেছি তাদেরকে হচ্ছে এই ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা তাদেরকে নিয়ে একটা পর্যায়ে রোকেয়া হলের বাহিরে এসে বিস্তির বাসভবনের সামনে অবস্থান করে। তো এটা গেল মেয়েদের হলের কথা। আমরা দেখেছি এস এম হলের শিবিরের নেতা ছিল রায়হান। ও বিভিন্ন আপনার হচ্ছে গ্রুপে সে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার করা শুরু করে এবং হচ্ছে ওই দিনই রাতে। তারপরে আমরা দেখেছি মহসিন হলে সাদিক শিকদার নামে একটা ছেলে আছে, সে হচ্ছে আপনার মহসিন হলের ডিবেটিং ক্লাবের সভাপতি। সেও হচ্ছে ওই হলের বিভিন্ন গ্রুপে সাধারণ শিক্ষার্থীদেরকে বলে আপনারা নেমে আসুন, এই বিভিন্ন ধরনের সেও শিবির করে, সে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা বিভিন্নভাবে মব ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা, প্রকৃত সাধারণ শিক্ষার্থী যাদেরকে আমরা বলি, তারা সেই মমক্রেসিতে যুক্ত ছিল না। তারা আপনাদেরকে মানে যদি বলি সাধুবাদ জানাচ্ছি। এখন আমাদের সবচেয়ে কনসার্নের বিষয় যেটা, আমাকে একটা প্রশ্ন করতে দেবেন? আমি একটা প্রশ্ন করি যে আপনি তো বলছিলেন যে আসলে নিষিদ্ধ ছাত্রলীগের যারা গুপ্ত আছে তারা এই কাজগুলো করছে না সাধারণ শিক্ষার্থীর নামে, কিন্তু আপনাদের কমিটিতে তো ছাত্রলীগের 54 জনের কথা বলছে, যেটা শিবিরও দাবি করছে যে আপনাদের ছাত্রলীগ কমিটিতে, আপনাদের কমিটিতে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের 54 জন, পরবর্তীতে আপনারা যাচাই বাছাই করে 6 জনকে বহিষ্কারও করেছেন। তাহলে এই দায়িত্ব আপনাদেরও নিতে হচ্ছে। হ্যাঁ, এখন দেখুন, আমরা হচ্ছে 5ই আগস্ট পূর্বে আমরা কিন্তু হলে থাকতে পারিনি, আমাদের কোনো নেতাকর্মী পোস্টেড হলে থাকতে পারেনি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যারা ফার্স্ট ইয়ার ছিল বা সেকেন্ড ইয়ার ছিল, তারা তো ম্যাক্সিমাম হলে থাকতো। একই সাথে আমাদের রাজনীতির বিভিন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে। আমাদের তো হলে তারা আসলে হলে আসতে হতো, থাকতে হতো। তখন বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রলীগের বড় ভাইদের সাথে থাকার সুবাদে বিভিন্ন ছবি উঠেছে। তার মানে আপনারা গুপ্ত রাজনীতি করতেন? আমরা গুপ্ত রাজনীতি করতাম না। ছাত্রলীগের 54 সে তো আমার ওপেন রাজনীতি করতো ছাত্র দলের। 54 জন যেগুলো ছাত্রলীগের যে বলা হচ্ছে, হ্যাঁ, এই যে 54 জন বলা হচ্ছে, তারা হচ্ছে বিভিন্ন সময়ে, মানে তারা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাদেরকে তখন তো গণরুম গেস্ট রুম কালচার চালু ছিল। একটা পর্যায়ে দেখা গেছে যে তারা হলে আসতো, হলে থাকতো। তারা তো আর শিবিরের মতো হচ্ছে শিবিরের রাজনীতি করে ছাত্রলীগের পোস্ট নেয়নি, তারা হলে থাকতো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা তো হলে থাকতেই পারে। তখন হচ্ছে ছাত্রলীগ করতো না, মানে বাট জাস্ট হচ্ছে ছাত্রলীগ তো তখন গেস্ট রুম গণরুম কালচারের বাইরে কেউই ছিল না, তাদেরকে বাধ্য করা হতো। তখন তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা ছবি পেয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা অলরেডি 6 জনকে বহিষ্কার করেছি। এবং আমাদের হচ্ছে 3 সদস্যের বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের বিরুদ্ধে এলিগেশন আসতেছে আমরা তাদের বিরুদ্ধে যাচাই বাছাই আমরা করেছি। কিন্তু তখন এই ছবিগুলো সামাজিক মাধ্যমে আমরা পাইনি, আমাদের কাছে আসেনি। যাচাই বাছাই যে পরীক্ষা, যে নেট, সে নেটে ধরা পড়েনি যে তারা নিষিদ্ধ ছাত্রলীগ। এখন আমরা যাদের বিরুদ্ধে, ধন্যবাদ। আমি আপনার কাছে আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো। একটু যেতেছি আসিফ আব্দুল্লাহ, আপনাদের বিরুদ্ধে বরাবরই গুপ্ত রাজনীতি করার একটা অভিযোগ ছাত্রদল করে থাকে। যদি বলি খুলনা থেকে শুরু করে খুলনার বিশ্ববিদ্যালয়, ওখানেও আপনারা গুপ্ত রাজনীতি করেছেন, সাধারণ শিক্ষার্থীর নামে ব্যানারে আপনারা গুপ্ত রাজনীতি করেন। আরেকটা অভিযোগ, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে আপনারা এখনো হল কমিটি ঘোষণা করেননি, কেন? কোনো রহস্য আছে কিনা? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কিন্তু বারবার আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ দিয়ে গেছেন। তো আপনি জানেন যে আমরা ছাত্রদের সেন্টিমেন্টের কে ধারণ করে রাজনীতি করি, তাদের যে কনসার্নের যে জায়গাটা, সে জায়গার উপর ভিত্তি করে আমাদের রাজনীতি। তো সাধারণ শিক্ষার্থী টার্মটাকে আসলে কলুষিত হয়ে গেছে বিভিন্ন কারণে। তো আমরা বলতে চাচ্ছি যে শিক্ষার্থীদের যে কনসার্নের মূল জায়গা, তারা হলগুলোতে রাজনীতি কেন চাচ্ছে না সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারা চাচ্ছে না, তারা ভয় করতেছে যদি এই হলগুলোতে রাজনীতি ফিরে আসে তাহলে এখানে নতুন করে আবার গেস্ট রুম গণরুমের কালচার শুরু হবে, নতুন করে এখানে তাদেরকে ধরে ধরে তাদেরকে কি বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া হবে। তারা মনে করতেছে এর মাধ্যমে আমাদের যে খাবারের মান থেকে শুরু করে সব কিছুর অবনতি হবে এবং তার যে পরিপূর্ণ যে ফ্রিডমটা সেটা সে পাবে না। এই কারণে কিন্তু শিক্ষার্থীরা হলগুলোতে রাজনীতি চাচ্ছে না। যদি শিক্ষার্থীরা রাজনীতি চায়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ বলে গিয়েছেন যে একটা গণভোট নেওয়া যেতে পারে। যদি শিক্ষার্থীরা হলগুলোতে রাজনীতি চায়, তারা যদি এটা এনশিওর করে, তাহলে আমরা পরের দিনই হলগুলোতে কমিটি দেব। তাহলে এখন
জি, আমি একটু প্রশ্ন করে দিই সেক্ষেত্রে। আলামিন জি কথাটা বলছেন, শিবির নেতা রায়হান সাদিকেরা শিবির করেন, ইসলামী আর আপনি এখানে যেখানে ভাই আলামিন ভাই যে কথাটা বলেছেন, আলামিন ভাই যে কথাটা বলছেন যে 54 জনের কথা আসছে, আরো 60 প্লাস এরকম আরো অনেকের তালিকা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তো এই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর পরিবেশটাই তো এমন ছিল যে কেউ ফার্স্ট ইয়ারে আসছে, নতুন করে সে ক্যাম্পাসে আসছে, হলে উঠছে, তাকে ছাত্রলীগের একটা গেস্ট রুম গণরুমের মধ্য দিয়ে যাইতে হতো। তো সেই জায়গা থেকে যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী সে চাক বা না চাক তাকে এটার শিকার হইতে হইছে। এখন আমি ব্যক্তিগতভাবে হলে উঠি নাই, কারণ আমাকে আমার ফ্যামিলি চায় নাই যে আমি এই রকম একটা পরিবেশের মধ্যে থাকি। তো যার কারণে আমি হলের বাইরে ছিলাম। এই কারণে কিন্তু ছাত্রলীগের কোনো গেস্ট রুম গণরুমের ইয়াতে আমাকে কেউ পাচ্ছে না, শিকার হতে হয়নি, বা আমার কেউ ছবিও পাচ্ছে না। তো এখানে বিভিন্ন জায়গা থেকে তারা যে কথাগুলো বলে, আমাদের যে বিভিন্ন ছবিগুলো নিয়ে আসে তারা সাদিক ভাই বা ইয়ার মাধ্যমে, তাদের এইগুলোও কিন্তু সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে একদম শুরুতে তারা যে শিকার হয়েছিলেন সেই ঘটনাগুলোকেই তারা নিয়ে আসতেছে। অথচ নিজেদের ক্ষেত্রে কিন্তু তারা বলতেছেন যে 54 জন এরা কিন্তু গেস্ট রুম গণরুম তাদের করা লাগছে, কিন্তু ছাত্রলীগের যেহেতু আধিপত্য ছিল সেই জায়গা থেকে করা লাগছে। আপনি জানেন যে আবরার ফাহাদ পরবর্তীতে ক্যাম্পাসে ধীরে ধীরে কিন্তু ছাত্র রাজনীতিটা অনেক ক্ষেত্রে ফ্লারিশ করছে এবং ছাত্রলীগের আধিপত্যটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু কাউকে শিবির সন্দেহে, সে শিবির করুক বা না করুক, জাস্ট সন্দেহ হয়েছে সেই ট্যাগ দিয়ে কিন্তু নির্যাতন করা হয়েছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অনেক ছাত্র দলের অনেক ভাইও হয়তো শিবির ট্যাগ খেয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে তো আমরা এই জায়গা তো আমাদের পয়েন্টটা তো এক, যে যেহেতু প্রথম বর্ষে যখন সেই শিক্ষার্থীরা আসে তাদেরকে অবশ্যই এটার মধ্য দিয়ে যেতে হয়েছে। তো যার কারণে কেউই আসলে এই গেস্ট রুম গণরুমের বাইরে থাকতে পারে নাই। তো সেই ভয় থেকেই কিন্তু এখন শিক্ষার্থীরা চাচ্ছে না যে হলগুলোতে রাজনীতি ফিরে আসুক। কিন্তু আমরা তাদের এই কনসার্নের জায়গাটাকে আমরা সম্মান জানিয়েছি। আব্দুল্লাহ, আপনাকে যদি বলি, আপনারা হল রাজনীতিতে ছাত্রদের কনসার্ট ছাড়া হলে রাজনীতি করতে রাজি না, ঢাবি সুটি। কিন্তু আপনারা তো যারা হলে থাকেন তাদের সুবিধার্থে অনেকগুলো কাজ করে যাচ্ছেন। সেই কাজগুলো কি করার এটাই উদ্দেশ্য যে আসলে হলে আপনাদের আধিপত্য বিস্তার করে? যেমন যদি বলি, পানির ফিল্টার আপনারা দিয়েছেন, এই পানির ফিল্টার দেওয়ার মধ্যে আপনাদের রাজনীতিটাকে মজবুত করবার জন্য হলের মধ্যে এই কাজটা কি করে যাচ্ছেন? আচ্ছা, আমি প্রশ্ন মানুষ। জি 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 বুঝতে পারছি। আপনি দেখেন যে ছাত্র শিবির এই কখন এই পানির ফিল্টার দিয়েছে এটাকে আপনাকে বুঝতে হবে। পানির ফিল্টার যখন মানে ছাত্ররা গরমে কষ্ট পাচ্ছিল সেই সময় ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করা হয়েছিল যে শিক্ষার্থীদেরকে এইরকম একটা ব্যবস্থা করে দেওয়া দরকার, পানির ফিল্টার হোক বা যেভাবে হোক একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ফান্ড নাই। সেই সময় ছাত্র শিবির এই পানির ফিল্টারের ইয়েটা নিজের কাঁধে নিছে যে আমরা এর ব্যবস্থাটা করি, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে ব্যর্থ। সেই জায়গা থেকে আমরা এটার প্রচেষ্টা চালিয়েছি এবং বিভিন্ন সময় আমাদের যে কাজগুলো, এই কাজগুলো আমরা কিন্তু ছাত্রদের আমরা কোনো কাউকে ধরে নিয়ে এসে বেঁধে নিয়ে এসে কিন্তু কোনো ধরনের প্রোগ্রাম মাদি করাইনি। আমরা তাদেরকে সামনে রেখে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। আমরা ইনসাফের হলো ইফতার উপহার ব্যবস্থা ছিল, হ্যাঁ। তো এই বিষয়গুলো ছিল যে আমরা সকল শিক্ষার্থীদেরকে ইনক্লুড করে আমরা কিছু আয়োজন করতে চেয়েছি। কিছু অনেকে বলছেন যে আসলে এগুলো ওয়েলফেয়ার হয়ে যাচ্ছে, এগুলোর সাথে রাজনীতির কি সম্পর্ক? তো সেই জায়গা থেকে ছাত্র বান্ধব কাজগুলো আমরা করার চেষ্টা করছি। তো ছাত্র রাজনীতি করে যদি আপনি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করতে না পারেন, শিক্ষার্থীদের জন্য যেগুলো সহায়ক সেই জিনিসগুলো যদি আপনি তাদেরকে প্রোভাইড করতে না পারেন, তাহলে আপনার রাজনীতির মটোটা কি? জি, ধন্যবাদ। আমি একটু আবার যেতে চাই গাজী মোহাম্মদ আলামিন। গাজী মোহাম্মদ আলামিন, শিবিরের যে আসিফ আবদুল্লাহ যে কথাটা বললে, তারা ছাত্রদের কল্যাণে অনেকগুলো কাজ করেছে। যদি বলি, তারা বলছেন ক্লিনিক সেবা দিয়েছে, মেজবানের ব্যবস্থা আমরা দেখেছি, পত্রপত্রিকা দেখলাম, ফল উৎসব করেছে। তারা ক্যাম্পাসে তাদের রাজনীতিটাকে পরিস্ফুটিত করবার জন্য তাদের বিভিন্ন কাজ দেখা গেছে। ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতিটাকে, ছাত্রদেরকে ইনক্লুড করবার জন্য এদিকে না গিয়ে হল রাজনীতি থেকে কেন গেল? তারাও কি আবার সামনের দিকে সিট বাণিজ্য বা যেটা বলা হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই দিকে যাচ্ছেন কিনা আপনারা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই, আমি হলের রাজনীতি নিয়ে পরে আসতেছি। প্রথমে আমরাও অনেকগুলো কাজ করেছি সাধারণ শিক্ষার্থীদের জন্য। যেমন আমরা কমল এইড
কমল একটা হচ্ছে জিয়া রহমানের ডাকনাম ছিল, সেই নামে আমরা কিন্তু মেডিকেল ক্যাম্পেইন করেছি, কমল মেডিয়েট যেটা আর কি। তো আমরা ওইটার ভাই অবশ্যই জানে, আসিফ আবদুল্লাহ মনে মেবি জানে বিষয়টা। আমরাও ফ্রি ক্যাম্পেইন করেছি, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট করেছি, এবং হচ্ছে আমরা নবীন শিক্ষার্থী যারা আসছে তাদেরকে আমরা ফুল কলম দিয়ে বরণ করে নিয়েছি। আমরা হচ্ছে ইফতার করিয়েছি একদিন করে প্রত্যেকটা হলে। তারপর হচ্ছে আমরা আপনার এই ব্যাডমিন্টন খেলা, পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছি, সেখানে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আমরা হচ্ছে আপনার রমজানে আমরা হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দিয়েছি, এবং সেখানে আমরা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টদেরকে ইনক্লুড করেছি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তো ছিলই। তো এরকম অসংখ্য কাজ আমরাও করেছি। বিষয়টা হচ্ছে ধরেন আমরা আসলে এই নিজেদের টাকা, আমাদের আসলে এত টাকা নাই, আমাদের এত ফান্ডিং দল দেয় না, এত টাকা নেই। হ্যাঁ, আমাদের এত টাকা নেই, আমাদের হচ্ছে ফান্ডিংই দেয় না দল। আমরা যে আমাদের মূল ফোকাস পয়েন্ট হচ্ছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা মানুষের জন্য রাজনীতি করি, সেক্ষেত্রে আমরা যদি আমি একটু শেষ করি, আমি একটু যদি বলি, টাকার কথা যেহেতু আসছে, তো টাকাকে আপনারা কোনো দিক থেকে পান না? যে যদি বলি কেন্দ্র বিএনপি থেকে, আমরা যে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির কথা শুনি, কিছু কিছু অংশ ঢাকা ভার্সিটির ছাত্রদল পায় না। দেখুন, আসলে আমি আসলে ওইরকম কোনো সত্যতা পাইনি চাঁদাবাজি, বিশেষ করে ছাত্রদলের। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ আবদুল্লাহ তো এখানে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়ে মানে সবচেয়ে পরিশীলিত রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখনো পর্যন্ত একটা সিঙ্গেল আপনি হচ্ছে ইস্যুস দাঁড় করাতে পারবেন না ছাত্রদলের বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও সেম। এখন আসি হচ্ছে আপনার যেটা বললাম, আমরা হচ্ছে আমরা মূল ফোকাস যেটাতে দিই, আমরা মূল ফোকাস দিই হচ্ছে, যেমন ধরেন একটা স্টুডেন্টের কিছু লাগবে, আমরা সেটা প্রশাসন থেকে আদায় করে দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের দায়িত্ব, আমরা সেটা করার চেষ্টা করি। তারপরে আমরা যতটুকু, এত বড় দল টাকা পান না সেটা একটু বিশ্বাস কম হচ্ছিল না। আসলে আমাদের হচ্ছে ফান্ডিং হয় সেটা আমাদের প্রোগ্রাম বেসিস, মানে আমরা ওই যে সামাজিক কার্যক্রম করার জন্য আমরা এই দল থেকে চাই না, আমরা হচ্ছে এটা আদায় করার জন্য রাজনীতি করি। আমাদের রাজনীতি তো স্টুডেন্টদের জন্য, তাদের দাবি দাওয়া আদায় করা আমাদের কাজ, আমরা সেখানে মূল ফোকাস দিই। আর আরেকটা বিষয় যেটা বলেন যে হলে, আসিফ আবদুল্লাহ বলল যে হলে ছাত্র রাজনীতি হবে কি হবে না, সেটা হা না ভোট দেওয়ার জন্য বলছে ফরহাদ। আমি বলবো যে হলে রাজনীতি করব, এটা আমার অধিকার। আমি হলে থাকলে আমি হলে রাজনীতি করব, এটা আমার অধিকার। আমি হলে রাজনীতি করব না, এটাও আমার অধিকার। তো সুতরাং একটা শিক্ষার্থী যদি রাজনীতি করতে চায়, তাকে রাজনীতি করতে দেওয়া উচিত। আর কেউ যদি রাজনীতি করতে না চায়, আমরা তো কাউকে জোর করে নিয়ে আসিনি, এখানে একটা মেম্বারও নাই আমাদের পাশে। অতীত ইতিহাস কি বলে? আচ্ছা ভাই, আলী আমিন ভাই, অতীত ইতিহাস কি বলে? আসলে অতীত ইতিহাস তো এই হল ভিত্তিক রাজনীতিতে আমরা দেখেছি নির্যাতন, নিপীড়ন, ধরে নিয়ে মিছিলে নিয়ে যাওয়া, এই ঘটনাগুলো তো ঘটেছে, এই ঘটনাগুলো 53 বছর ঘটেছে, এবং এগুলোতে ভুক্তভোগী কিন্তু আমরাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ভুক্তভোগী, কারণ আমাদের হচ্ছে ইচ অ্যান্ড এভরিবডি প্রকাশ্যে রাজনীতি করে। আমি এটা তার উপর সম্মান রেখে বলতে চাই, আমাদের সবাই ইচ অ্যান্ড এভরিবডি। যেমন আমি যদি পার্সোনালি আমার একটু কথা বলি, আমি 2014 সালে হচ্ছে SM হলে উঠি, তাও হচ্ছে আপনার অক্টোবরের দিকে। তার আগে আমি ছাত্রদলের রাজনীতি সক্রিয়ভাবে করেছি। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতি ছিল নীরব ভাই, তার অধীনে। তো আমি একটা পর্যায়ে গিয়ে হলে উঠি, কারণ আমাদের হচ্ছে নতুন, মানে আমার মনে হয়েছে যে একটু হলে উঠা দরকার, মানে স্টুডেন্টদের সাথে একটু কানেক্ট হওয়া দরকার। তারপর আমি যখন হলে উঠি, আমি 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আমাকে তারা ধরে, আমাকে ছাত্রদলের এলিগেশন দিয়ে আমাকে হচ্ছে বেধড়ক মারধর করে। একটা পর্যায়ে আমি সেন্সলেস অবস্থায় ছিলাম, আমাকে তারা প্রথমে ঢাকা মেডিকেলে পাঠায়, তারপরে ওইখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমাকে হচ্ছে থানায় দিয়ে দেয়, শাহবাগ থানায়। কিন্তু আমার এই কথাটা উঠানোর একটা উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমি শাহবাগ থানায় গিয়ে দেখি আমার এই হলের আরেকটা, মানে আমাদেরই ব্যাচমেট ছিল, নাম সৈকত, সে হচ্ছে শিবির করে এই ব্লেমে তাকে নিয়ে আসা হয়েছে, তাকেও মারছে। তো নিয়ে আসা হয়েছে। আমি তো তখন হচ্ছে ফার্স্ট ইয়ার, আমি একেবারে মানে অপ্রস্তুত ছিলাম এই ঘটনার জন্য। মানে পড়ালেখা করতে পেরেছিলেন তো না? জি, আমি একটু শেষ করি। তারপর আমি যখন আসলাম, তখন দেখলাম যে ও খুবই স্বতঃস্ফূর্ত, মানে ওর শিবিরের ওর বড় ভাইয়েরা আসতেছে, দেখতেছে, খোঁজখবর নিচ্ছে। কারণ হচ্ছে শিবিরের কাউকেই তখন কেউ চিনতো না থানার, তারা সাধারণ শিক্ষার্থীর পরিচয় দিয়ে এসে খোঁজখবর নিচ্ছে। কিন্তু আমাদের কোনো বড় ভাই কিন্তু থানার আশেপাশেও আসতে পারতো না। তো একটা পর্যায়ে দেখা গেছে কি, মানে এই সৈকতকে, মানে থানাও তাদের কন্ট্রোলে ছিল ওই সময়, মানে থানা কন্ট্রোলে না, শিবির হচ্ছে বিভিন্নভাবে সুবিধা নিতে পারতো। তারা হচ্ছে ওই আইডেন্টি
আইডেন্টিটি গোপন করার কারণে, কিন্তু আমরা কিন্তু সেই সুবিধা পেতাম না। এটা আরেকটু বিষয় হচ্ছে যেটা মানে আমরা রাতে একই সাথে ছিলাম, তখন সে বলতেছে আমাকে হয়তো বা কালকে আমার কোনো বড় ভাই দায়িত্ব নিয়ে বের করে নিয়ে যাবে। আমার আসলে কিছুই ছিল না, ঠিক আছে, আমাকে পুলিশ খাবার এনে দিয়ে মানে খাইয়েছে। তো পরের দিন সকালে দেখলাম ঠিকই একটা ছাত্রলীগ তার দায়িত্ব নিয়ে তাকে বের করে নিয়ে গেল। ছাত্রলীগ তখন সে ছিল আমাদের জানতেন যে এটা অবশ্যই ছাত্র শিবির, হ্যাঁ অবশ্যই তাকে ব্লেম দিয়ে নিয়ে আসা হয়েছে, এবং সে মানে ছাত্রলীগ যে করে এটা তো আমি নিজেও দেখেছি, যে বিভিন্ন বড় ভাইরা আসছে তার খোঁজ খবর নিচ্ছে। এখন তার কি অবস্থা? এখন এটাই আসতেছি। পরবর্তীতে আমাকে কিন্তু কোর্টে পাঠানো হলো, 3 দিনের রিমান্ডে আনা হলো, তারপর আমি 2 মাস 3 দিন জেল খেটে বের হলাম। আর ও পরবর্তীতে দেখলাম 2017 সালে মেবি বা 16 সালের শেষের দিকে ছাত্রলীগের কমিটি হয়েছে এসএম হলে, সে সহসভাপতি পদ নিয়েছে ছাত্রলীগে। তো আমার ছাত্র শিবির আপনি বলছেন সে ছাত্র শিবির করত। ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা করছিলেন গাজী মোহাম্মদ আলামিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আসিফ আবদুল্লাহ, সভাপতি, ইসলামী ছাত্র শিবির, ঢাকা মহানগর পূর্ব। আসিফ আবদুল্লাহর কাছে যেতে চাই। বিরতির পর আসিফ আবদুল্লাহ আবারও সে কি তথ্য তুলে ধরলেন যে আলামিন সেই 2017 সালে যিনি শিবির হিসেবে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ছাত্রলীগ তাকে আবার উদ্ধার করে নিয়ে গেল এবং পরবর্তীতে আবার শিবিরের সাথে যুক্ত হলো। যদি তার নামটা যদি আপনি চেনেন, সৈকত নামের, আসলে এই অভিযোগটা কতটা সত্য একটু জানতে চাই আপনাদের। এটা যখনকার ঘটনা তখনও আমি ক্যাম্পাসে আসেননি, তো আচ্ছা। যার কারণে এটা আসলে আমার নলেজের বাইরে। এবং বিভিন্ন সময় আসলে ধরেন ভাই যেটা বলছে, ভাই যেরকম ইয়াতের শিকার হয়েছেন, এরকম তো অসংখ্য শিক্ষার্থীরা, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে শিবির ট্যাগ দিয়ে বা ছাত্রদল ট্যাগ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে কি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনার একদম যদি বলি যে ডাকসু বা নিরাপদ সড়ক চাই আন্দোলন অথবা 18 সালের ডাকসু বা আবরার ফাহাদ ইস্যু, এই ঘটনাগুলো আসার আগে এটা কিন্তু আরো ভয়াবহ আকারে ছিল আমরা ক্যাম্পাসে আসার আগে। তো আমরা 2018-তে আমরা যখন ক্যাম্পাসে আসি, আমরা প্রথম বর্ষ থেকেই এই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা এই পর থেকেই কিন্তু ছাত্র রাজনীতিতে ছাত্র লীগের যে আধিপত্যটা, এটা কিন্তু ধীরে ধীরে খর্ব হয়েছে। তো এর আগে ভাই যেটা বলছেন যে এই যে হল রাজনীতির, গেস্ট রুম, গণরুমের যে কালচার, তো ভাই বলছেন যে এটা আসলে আমরা সকলেই আসলে এটা সাফার করছি। কিন্তু সমস্যাটা হয়েছে কখন? এই গেস্ট রুম, গণরুমের কালচার কারা শুরু করছে সেটা একটু আমাদের খেয়াল রাখা দরকার। গেস্ট রুম, গণরুমের কালচারটা ছাত্রদলের মাধ্যমেই কিন্তু এখানে শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো যার কারণে আপনার হল রাজনীতিতে শিক্ষার্থীদের কিন্তু একটা ভয় আছে যে এরপরে তো আমরা দীর্ঘকাল, আমরা যে আমাদের বুঝ হওয়ার পর থেকে ভাইরাও, আমরা আমাদের যে জেনারেশনটা, আমরা কিন্তু এই সুস্থ সংস্কৃতিটা দেখি নাই। আমরা দীর্ঘ ফ্যাসিবাদী আমলে হাসিনার যে অপশাসন, খুনি হাসিনার যে ফ্যাসিবাদ, এর মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। যার কারণে আমাদের জেনারেশনটা গড়ে উঠছে, সেই জেনারেশনটা কিন্তু ছাত্র রাজনীতির কোনো সুস্থ সংস্কৃতি দেখতে পারে নাই। এই কারণে আমাদের জেনারেশনের মধ্যে ভয়টা অনেক বেশি। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আসলে গণভোট চান, যদি হলগুলোতে রাজনীতি করা যাবে কিনা বিষয়ে আপনারা গণভোট চান, যে ছাত্রছাত্রীদের মধ্যে যদি উত্তর আসে যে হ্যাঁ চলুক, তাহলে আপনারা রাজনীতি করবেন হলগুলোতে, বিষয়টা এরকম? আমরা তো তাই বলেছি যে শিক্ষার্থীদের আমার একটা কনসার্নের উপর আমাদের রাজনীতি, তারা যদি মনে করে তারা রাজনীতি চায়, তাহলে আমরা সেখানে রাজনীতি করব। আর যদি তারা মনে করে যে তারা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, হলগুলোতে রাজনীতি হবে না, আমরা সেক্ষেত্রে আসিফ আবদুল্লাহ, ক্যাম্পাসে রাজনীতি করবার সময় আপনারা কি কোনো গণভোট নিয়েছেন? ক্যাম্পাসের রাজনীতির এখানে আপনি যে পয়েন্টে আসছেন, এখানে এই পয়েন্টের আপনারা জানেন যে শিক্ষার্থীরা যখন 17 জুলাই যখন ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করলো সকলে মিলে, সেই জায়গা থেকেই কিন্তু আপনার এই রাজনীতির বিষয়টা আসছে, হল রাজনীতির বিষয়। এরপরে আপনি ধরেন যে আপনার ক্যাম্পাসগুলোতে রাজনীতি নিষিদ্ধ এইরকম কোনো বিষয় আসেনি, এবং আমরা তো রাজনীতির বিপক্ষে না, আমরাও তো একটা ছাত্র রাজনীতি করি।
আমরা তো রাজনীতি করি, আমরা রাজনীতির বিপক্ষে না, কিন্তু ছাত্রদেরকে তাদের যে মতামত, তাদের যে কনসার্নের জায়গা, সেই সম্মান রেখে আমাদের রাজনীতি চলমান। আর ভাই যেটা বলছেন যে তদন্ত কমিটি করেছেন যে 54 জনকে ইয়ার মধ্যে, তো 6 জনকে বহিষ্কার করা হয়েছে, তাহলে বাকিদের ব্যাপারে সিদ্ধান্তগুলো জানানো উচিত। তারা যদি মনে করে যে এই বাকি যারা আছে তাদের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো আসবে। এবং আপনি জানেন যে তদন্ত কমিটির যে সদস্যের মধ্যে নাসির ভাই যিনি আসছেন, তার ব্যাপারেও কি ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ আছে, বিভিন্ন সময় তার ব্যাপারে আসছে। তো তদন্ত কমিটিকেও আবার নতুন করে তদন্ত করা লাগে কিনা, এটাও একটা আলামিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখে যাবো, যে তদন্ত কমিটির পিছন নার্সিং করার জন্য আবার নতুন করে তদন্ত কমিটি লাগবে কিনা তাদের, কারণ এখানে তদন্ত কমিটির সদস্যের বিরুদ্ধেও কিন্তু ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ আছে। শেষ ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন করি, আরেকটা আমরা দেখেছি আপনারা বলছেন মবক্রেসি, যেটা মব করে আপনাদের অনুষ্ঠানকে একটু ধ্বংস করবার, নষ্ট করবার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে 5 থেকে 7 আগস্ট আপনি একটা প্রোগ্রাম করেছিলেন 36 জুলাই থামবো না আমরা, এই ধরনের। সেখানে আমরা দেখলাম মানবতা বিরোধী অপরাধে যারা দণ্ডিত তাদের ছবি আপনারা তুলেছেন। তারপর থেকেই তারা ছাত্র ইউনিয়নের একাংশ, মেঘমল্লার বসু, তারা আন্দোলন করলো, আপনারা ছবিগুলো নামিয়ে নিলেন। আপনারা ছবি দিলেন না কেন, নামিয়ে নিলেন কেন? আচ্ছা, এটা নিয়েও বারবার কথা আসছে। এটাকে আমরা যেই ব্যানারে এটা আমরা লাগিয়েছি, বিচারিক হত্যাকাণ্ড। বিচারিক হত্যাকাণ্ড, যারা এই দীর্ঘ ফ্যাসিবাদী আমলে যারা বিভিন্নভাবে ফ্যাসিবাদের হুমকির শিকার হয়েছেন, বিভিন্নভাবে তারা নির্যাতনের শিকার হয়েছেন, সেই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। এখানে আপনার গেস্ট রুম, গণরুমের কালচারের বিষয় আছে, এছাড়া জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে যে বিষয় সেগুলো আছে, বিচারিক হত্যাকাণ্ড হিসেবে এটা আসছে। তো সেই জায়গা থেকে আমাদের মূল ফোকাস পয়েন্টটা ছিল এটা। এখানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও এখানে ছিল। তো এরপরে কিন্তু আমরা সরিয়ে নিয়েছি বলতে, আমরা যখন তারা একটা মব সৃষ্টি করে আমাদের এই প্রোগ্রামকে বানচালের অপচেষ্টা চালায়, আমরা সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আসে, আমরা তাদেরকে সম্মান জানিয়েছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবেন আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুলেছে আপনারা সেটা, এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে এখানে নতুন করে আরো কিছু অ্যাডিশন দেওয়া ছিল, নতুন করে খালেদা জিয়ার ছবি সহ তার বক্তব্য তুলে ধরেছেন, স্কাইপে কেলেঙ্কারি, এবং আমাদের জুলাইয়ের যে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, তাদের বক্তব্যকে আমি একটু আসি মোহাম্মদ আলামিনের কাছে। আলামিন, উনি একটি অভিযোগ করেছেন, আসলে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, এগুলো আসলে ছাত্র দলের কাছ থেকে শিখেছে ছাত্রলীগ। কি বলবেন? ছোট করে বলবেন, এরপর আমি নতুন প্রশ্ন। ছোট করে যদি বলি, গেস্ট রুম গণরুম কালচারটা কিন্তু কলুষিত করছে হচ্ছে ছাত্রলীগ। গেস্ট রুম গণরুম কালচার পূর্বে কিন্তু ছাত্রদল যে গেস্ট রুম গণরুমের কালচার তৈরি করেছিল সেটা কিন্তু এরকম ছিল না। এই ফেসিস্ট 17.5 বছরে এটাকে হচ্ছে একটা সন্ত্রাসী ত্রাসের রূপে মানুষের কাছে প্রতীয়মান করেছে। কিন্তু আমাদের তৎকালীন যে গেস্ট রুম ছিল সেটা হচ্ছে একটা ছেলে অজপাড়া গ্রাম থেকে উঠে আসে, চান্স পায়, তারা কিভাবে কথা বলবে, বড়দের সাথে তাদের আচরণ কিরকম হতে পারে, তাদের কোনো সমস্যা হলে কাকে বলবে, মানে একটা সার্বিক বড় ভাই হিসেবে ছোট ভাইকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া লাগে সেটা দিত। ওই গেস্ট রুম গণরুম তখন হচ্ছে আপনার গণরুম তো না, গেস্ট রুম কালচারটা চালু ছিল আর কি। আমি যতদূর জানি আপনারা ছাত্রদল কলুষিত করেন, সেটাই আপনি বলছেন। এটা কলুষিত হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে। জি, ধন্যবাদ। নেক্সট প্রশ্নটা হচ্ছে যে সেই শিবিরে জুলাই বর্ষপূর্তি, যেখানে আপনারাও নিন্দা জানিয়েছেন, যেহেতু বলেছেন যে মানবতা বিরোধী অপরাধে যারা দণ্ডিত তাদের ছবি তারা এখানে টাঙ্গিয়েছেন, আপনারা নিন্দা জানিয়েছেন। সেখানে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও ছিল। আমার প্রশ্ন হলো, যদি আপনারা যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আসলে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা এটা স্বীকার করে কিনা বিএনপি বা ছাত্রদল, দ্বিতীয় কথা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ওন করে কিনা? দেখুন, এটা আমি যেহেতু ছাত্রদল করি, এটা বিএনপির একটা বিষয়। আমরা দেখেছি যখন বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন। জি, আমি একটু বলতেছি, এটা হচ্ছে সালাউদ্দিন কাদের যখন এক্সট্রা জুডিশিয়ালি কিলিং এর শিকার হয়, তখনও কিন্তু বিএনপি এই বিষয়টাতে চুপ ছিল। এখন এটা আমি মনে করি যে এটা আমাদের হাই অথরিটি যারা আছে তারা এটা পরিষ্কার করবে, এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। একই সাথে আমরা আমাদের হাই অথরিটি বলতে ভাই, এটা তো ঢাকা ইউনিভার্সিটির অভ্যন্তরে, সো আপনি ঢাকা ইউনিভার্সিটির দায়িত্বশীল পর্যায় থেকে
হ্যাঁ না এটা হ্যাঁ আমরা এটা নিন্দা জানাই, কারণ হচ্ছে বিএনপির পয়েন্ট না তো আমাদের নিন্দা জানান ছাত্রদলের জায়গা থেকে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছে তাদের ছবি টাঙানোর জন্য, সেক্ষেত্রে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীকেও আপনারা তোলার কারণে নিন্দা জানান। যদি উনি তার বিচারটা যদি সঠিক হয়ে থাকে, যদি সে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে না ওইটা না, মানে সে যদি প্রকৃত হচ্ছে রাজাকার হয় তাহলে আমাদের কোনো সে নেই, কিন্তু আমরা এটা মনে করি না। সেই হিসাবে আমরা মনে করেছি যে আমাদের এই নেতা ওখানে মানে স্থান পাওয়ার যোগ্য না। জি, আপনি কি আমাকে এই জিনিসটা ক্লিয়ার করবেন যে আপনি বলছেন বিএনপির অথরিটি থেকে কোনো, কিন্তু আপনাদের কমিটির তো সায়েন্স যারা থাকে এটা তো বিএনপির, হ্যাঁ, তো সেই জায়গা বিএনপির বিষয় তো আপনাদের বিষয় তো অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়। আমাদের বিএনপির বলতে বুঝলাম না, বিএনপি তো মানে ছাত্রদলের যে কমিটির এটার নিচে সিগনেচারটা কার থাকে? ছাত্রদলের যে কমিটি সেটা হচ্ছে আমাদের রুহুল কবির রিজভী ভাইয়ের। সেই জায়গা থেকে আপনি যে বলেন বিএনপির বিষয়, তো সেটা তো আপনাদের, এটা আমি বলছি যে বিএনপির বিষয় না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যে না, তুমি যে কোশ্চেনটা রেখেছো আমি বলতেছি এটা হচ্ছে ধরো আমাদের বিএনপি কিন্তু তখন এটা নিয়ে ওইভাবে কোনো কথা বলে নাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে কথা বলবো? আমি এই জন্য বললাম যে এটা যদি জানার থাকে তাহলে আমাদের হাই অথরিটি আছে, তারা আসবে, অনেক সময় আসে গেস্ট হিসেবে, এটা জেনে নেওয়া তাদের মানে তাদের কাছ থেকে জেনে নিলে ভালো হয়। জি ধন্যবাদ। এখন আপনারা কি করবেন আসলে? আমি যদি একটা এভাবে প্রশ্ন করি যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে, হলে রাজনীতি থাকবে না, কেউ কেউ বলছেন এটাকে যদি বলে এটি ক্যাম্পাসের শান্তি ও শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিতের একটা পদক্ষেপ, আবার কেউ কেউ বলছেন বিরাজনীতিকরণের অপচেষ্টা। ছাত্রদল কি মনে করে? দেখুন, আপনি সেন্ট্রালে রাজনীতি চলবে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চলবে, হলে রাজনীতি চলবে না, এটা কি হয়? আপনার মানে হলে শিক্ষার্থীরা থাকবে, হলে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে, হল থেকে গণতান্ত্রিক যে চর্চা তারা শিক্ষা গ্রহণ করবে সেটি তো মানে সেন্ট্রালি ফোকাসড করবে মানুষের মাঝে। এখন আমরা মনে করি না যে হলে, আমরা আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই, আমরা মনে করি যে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের মত এটা না যে হলে রাজনীতি থাকবে না। আমরা মনে করি যে এটা এক ধরনের মব, আমরা এক ধরনের মবের শিকার, কারণ আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে অবজারভেশনে রেখেই আমরা আমাদের হল কমিটি পাবলিশ করেছি, এবং আমরা দেখেছি, আপনাকে আমি এর আগেও বলেছি, হল কমিটি প্রকাশ হওয়ার পরে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া ছিল না। আমরা দেখেছি রাত 12টার পরে প্রতিক্রিয়া। এটা এক ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে। সেখানে আমি নামগুলোও বলছি আপনাকে, ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীরা ছিল, তারপরে হচ্ছে আপনার শিবিরের নেতা রায়হান ছিল এসএম হলের, তারপরে আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের এডমিন সাব্বির, যে হচ্ছে সিজার, আজকে যে ছেলেটাকে হচ্ছে তার ভোটাধিকার বাতিল করা হয়েছে। তারা কি করছে রাজনীতি? যাদের নাম বল তারা কি ওখানে হল রাজনীতি করছে? না, তারা হচ্ছে উস্কে দিচ্ছে, সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে। আসলে দেখুন, আমাদের তো হলে আমাদের নেতৃবৃন্দ, আপনাদের পক্ষ থেকে একটা অভিযোগ ওঠে তারা হলে থেকে গোপনে ছাত্র রাজনীতি করছে। হ্যাঁ, এটা তো শিবির করতেছে, এটা তো শিবির করতেছে। এই যে আমি বললাম এসএম হলে শিবির নেতা রায়হান, সে এসএম হলে কার্যক্রম চালাচ্ছে, কিন্তু তার নেই, পোস্ট নেই। হ্যাঁ, এখন আছে কিনা তারা জানে। আমরা যতদূর জানি যে জুমের মাধ্যমে নাকি তাদেরকে পদ দেওয়া হয়, কিন্তু সেটা গুপ্তই থাকে, সুপ্ত হয় না। তা আমরা মনে করি যে এত প্রবীণ, আমি যদি এভাবে বলি, যারা হলে রাজনীতি করে বা যে আপনি বলছেন একজন ছাত্র শিবির কেউ করছে বা আপনাদের কেউ করছেন, তার কথা কি শুনে, যে তাকে যে দায়িত্বই দেওয়া হয় নাই, কিন্তু তার কথা কি শুনে হলের ছেলে পেলে? সরি বুঝিনি, মানে আপনি বলছেন যে যারা তাদের নামগুলো বলছেন তারা হলে তারা রাজনীতি করে বা একটা শিবিরের হয়ে করে বা ছাত্র দলের হয়ে করে, যদি গুপ্তই থাকে নামটা, তাদের নেতৃত্বে কি আসলে হলটা চলে? তাদের নেতৃত্ব মানে না, তারা তো নেতৃত্ব দেয় ঘোষণা হওয়ার আগে, তারা তো নেতৃত্ব দেয় না। তারা হচ্ছে বিভিন্নভাবে তারা নিজেদেরকে প্রকাশ করে যে আমরা সাধারণ শিক্ষার্থী সেজে অন্য একটা সাধারণ শিক্ষার্থীকে হচ্ছে তারা মানে ইয়া করে, মানে হচ্ছে আপনার বিভিন্ন তাদের মতাদর্শ অনুপ্রেরণা করার চেষ্টা করে। কিন্তু আপনারা করেন না কেন? আমরা তো আমাদের তো আমাদের রাজনীতির দর্শন ওইটা না। আমরা হচ্ছে সরাসরি শিক্ষার্থীদের সাথে মিশি, আমরা জিয়ার আদর্শের কথা বলি, আমরা তাদেরকে গণতন্ত্রের দাওয়াত দিই, তারপর তারা যদি আমাদেরকে মনে করে যে আমাদের ছায়াতলে আসবে, তারা আসে। আমরা হচ্ছে সুপ্তভাবে, গুপ্তভাবে করি না, আমরা সুপ্ত। যেমন ধরেন আমি ছাত্রদল করি, সবাই জানে ক্যাম্পাসের, আমাদের হলে যারা কর্মী তাদেরকেও সবাই চিনে যে এরা ছাত্রদল করে। ওদেরকে আরেকটু বিষয় যেটা আমি একটু বলতে চাই, যেমন হচ্ছে এই যে আপনার হলের রাজনীতি বন্ধ হবে কিনা, এইটা কিন্তু হচ্ছে
প্রক্টর বা বিসির এখতিয়ার না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চলে হচ্ছে 1973 সালের অ্যাক্ট অনুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী। সেখানে কোথাও বলা নেই যে বিসি কিংবা প্রক্টর হচ্ছে হলের রাজনীতি বন্ধ করতে পারবে। একই সাথে প্রক্টরের যে বিধিবিধান আছে সেখানেও এটা উল্লেখ নেই। আর আপনি আরেকটা জিনিস জানেন অবশ্যই, 1990 সালে স্বৈরাচারের পতনের পরে একটা পরিবেশ পরিষদ চুক্তি হয়েছিল, সেখানে কিন্তু দুইটা ছাত্র সংগঠনের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল, একটা হচ্ছে ছাত্র শিবির, আরেকটা হচ্ছে ছাত্র সমাজ এরশাদের। আর বাকি সকল ছাত্র সংগঠন কিন্তু রাজনীতি করতে পারবে, এটা তখন ওই একটি বলা আছে। এখন আপনি হুট করে সাধারণ শিক্ষার্থী তো আমরা মনে করি যে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির বিরুদ্ধে না, রাজনীতি নিষিদ্ধ করেছে গত বছরের 17 জুলাইয়ের পরিপত্র অনুযায়ী। 17 জুলাই হচ্ছে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, সেখানে কিন্তু সকল ছাত্র দলের ছাত্র সংগঠনের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়নি। ধন্যবাদ। একটু যেতে চাই আসিফ আব্দুল্লাহ, আপনারা বাইরে ক্যাম্পাসে বেশ আলোচিতভাবে বা প্রকাশ্যে রাজনীতি করেন, হলের ভিতরে আপনারা এখনো কেন গুপ্ত রাজনীতি করতে হচ্ছে? যদি ওনার বক্তব্য যদি সূত্র ধরে বলি, আমি এখানে হলের ভিতরে আপনারা আপনাদের যারা থাকে তাদেরকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেন, আমি আসছি শিবিরের ব্যানারে, শিবিরের ব্যানারে করেন কিনা? আসলে ছাত্র শিবির যে ধরনের রাজনীতি করে, ছাত্র শিবির ছাত্রদের সাথে নিয়ে যেভাবে রাজনীতি করে, এটা রাজনীতি ভাইদের অন্যান্য দলের রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে। যেরকম ভাইদের ছাত্র দলে যে পরিমাণ সম্পাদক আছে, যে যত সদস্যের কমিটি দেওয়া হয়, আপনি এটা আমি প্রশ্ন করতেই পারি যে এই যে সম্পাদকগুলো আছে, এই সম্পাদকগুলোর কি কি কাজ তারা ডিফাইন করেছে, এবং 1 বছর পরে বা 2 বছর পরে সেই সম্পাদকগুলোর কাজগুলো ডেফিনেশন আকারে সবগুলো হয়ে আসছে কিনা, সেই জায়গাটা হলো আমার একটা প্রশ্ন। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে সম্পাদক আছে প্রত্যেক সম্পাদকের কাজ ডিফাইন এবং তার প্রত্যেকটা সেক্টরে তার কাজ আছে, সে কাজগুলো করে আসে। আমি কথাটা শেষ করি। তো সেই জায়গা থেকে আপনি দেখেছেন যে আমাদের যে প্রোগ্রামগুলো হয়েছে, আমাদের আপনি জানেন যে ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপর ইফতার উপহার, এছাড়া ফার্স্ট এইড বক্স দেওয়া, এগুলো যে দেওয়া হয়েছে, এটার পিছনে তো আমরা শুধু সভাপতি সেক্রেটারি বা 2-4 জন কাজ করতে পারে না, এটা ছাত্রদেরকে পৌঁছিয়ে দেওয়া, এখানে সহযোগিতা করা। এখানে আমাদের ভলান্টিয়ার টিম ছিল, সেই টিমের কথাগুলোই কিন্তু আসে যে ভলান্টিয়ার যারা ছিল তাদেরকে তো দেখা গেছে। আপনি জানেন যে আমাদের 36 জুলাই যে সাইকেল র্যালি হয়েছে, সেই সাইকেল র্যালিতে আপনি দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী এখানে আছে, আপনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, আপনি সেখানে তাদেরকে দেখেন, তারাও তো আমার ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, তারাই আছে। কিন্তু আমরা কিন্তু এই কমিটির রাজনীতি করি না, যে আমরা এমন রাজনীতি করি না যে আমি চলবো, আমার পিছনে 10টা মোটরসাইকেল থাকবে, আমি টিএসসিতে আসবো, আমি টিএসসিতে আসবো, আমার পিছনে 10-20 জন থাকবে, আমি একটা জায়গায় নাস্তা করতে যাবো, আমার পিছনে 50 জন থাকবে। এই ধরনের রাজনীতি আমরা করি না। তো আমাদের যখন যে সেক্টরে কাজ, যে আমরা যখন যে প্রোগ্রাম হাতে নিয়েছি, সেই প্রোগ্রামের যারা আমাদের ভলান্টিয়ার আছে তাদেরকে আপনি দেখেন, তাদেরকে প্রয়োজন আপনি ভিডিওতে আছে তাদেরকে দেখেন, এবং আমাদের প্রোগ্রামে আমি আলামিন ভাইকে দাওয়াত দিতে চাই, ভাইও এসে আমাদের প্রোগ্রামে দেখতে পারেন। তো আমাদের এই যে সাইকেল র্যালি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সাইকেল র্যালিতে বাইরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। উনি বলছেন 12 বছরের কিশোরও ছিল। 12 বছরের কিশোর কথা আমাদের সেন্ট্রালের সেক্রেটারি জেনারেল এবং আরো 2-1 জন সম্পাদক ভাই ছিলেন যারা আমাদের অতিথি হিসেবে এসেছিলেন। জি, আপনি বলতে চেয়েছিলেন এক মিনিট। সম্পাদকের প্রশ্নে আমরা কিন্তু হচ্ছে যেমন হচ্ছে আপনার 14 ডিসেম্বর আমাদের মুক্তিযোদ্ধা গবেষণা বিষয়ক সম্পাদক সে একটা প্রোগ্রাম থ্রো করেছিল আপনার হচ্ছে বুদ্ধিজীবীদেরকে নিয়ে। তারপরে আমরা হচ্ছে 10 ডিসেম্বর মানবাধিকার দিবসে আমাদের মানবাধিকার সম্পাদক প্রোগ্রাম করেছে। আমাদের ধর্ম সম্পাদক সে হচ্ছে যে রমজানে হচ্ছে আপনার কোরআন প্রতিযোগিতায় কাজ করেছে। আমাদের ক্রীড়া সম্পাদক সে হচ্ছে ব্যাডমিন্টনের একটা আয়োজন করেছে। মানে একই সাথে ফুটবলের সম্পাদকগুলো কাজ করে, obviously আমাদের সবার কাজ আছে। আমি একটা ছোট্ট করে একটা প্রশ্ন করে দিই আপনাদের, আমি আরেকটু বলি, যেমন হচ্ছে এবং এদেরকে মনিটরিং করার দায়িত্ব হচ্ছে জয়েন্ট সেক্রেটারিদের, এবং জয়েন্ট সেক্রেটারিদেরকে মনিটরিং করার দায়িত্ব ভাইস প্রেসিডেন্টের, এবং প্রত্যেকের জবাবদিহিতার জায়গা ক্লিয়ার। ধন্যবাদ। আমি একটু একটা প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আবার প্রশাসনের সঙ্গে শিবিরের অন্তরঙ্গতা জলের মতো স্পষ্ট অভিযোগ করেছেন ঢাবি ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি মেঘমল্লার বসু। আসলে আপনিও কি তাই মনে করেন? ছাত্রদল ঢাবি তাই মনে করে কিনা? জি, আমরাও তাই মনে করি। কেননা আমরা যতটুকু জানি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আছে
তারা মানে তার সাদিক কায়েমের সাথে তার কথাবার্তা হয়েছে এবং সাদিক কায়েমের হাত ধরেই আমরা যতদূর জানি যে তার নিয়োগ নিশ্চিত হয়েছে। তা আমরা ধরেই নিতে পারি যে তাদের এক ধরনের সম্পর্ক আছে এবং ঢাবি প্রশাসন তাদেরকে সহায়তা করছে বিভিন্নভাবে। ঢাবি ছাত্রদল সম্পর্ক তৈরি করতে পারছে না ভিসির সাথে? ঢাবি ছাত্রদল তার সাথে পার্সোনাল সম্পর্ক বিল্ড আপ করতে হবে এটা ঢাবি ছাত্রদল মনে করে না। আমরা তো জানি যে কোনো রাজনৈতিক দলের নেতারা ভিসির সাথে দেখা করে, ভিসির সাথে আমরা দেখা করি, আমাদের কোনো প্রোগ্রাম হলে আমরা তাকে দাওয়াত করি, তারপর হচ্ছে আমাদেরকে ডাকলে আমরা যাই। আমাদের রাজনৈতিক স্বার্থে যতটুকু সম্পর্ক রাখা দরকার আমরা ঠিক ততটুকু। ধন্যবাদ। যদি আসিফ আব্দুল্লাহ এটা জবাব দেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরের কথাই চলে। আচ্ছা ভাই, যে কথাটা বলছেন যে সাদিক কায়েম ভাইয়ের সাথে ভিসির যে কিছু ছবি যেটা এসেছিল, এটা কিন্তু আপনার জুলাই বিপ্লব পরবর্তী সময় যে হাসপাতালে যখন গিয়েছিলেন, এখানে আপনি জানেন সাউথ থেকে শুরু করে আরও যে সংগঠন কিছু ছিল, তারা হলো যখন সবাই পদ পদবি নিয়ে ব্যস্ত, যখন শুধু সবাই ক্ষমতার রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন কিন্তু সাদিক কায়েম ভাই যে হাসপাতালে যারা রোগী ছিলেন তাদেরকে দেখতে গিয়েছিলেন। যখন ভিসি এবং নতুন অ্যাপয়েন্ট হয়েছেন, তাকে উনি বলেছেন যে বিভিন্ন যারা আহত আছে, যারা হাসপাতালে ভর্তি আছে, তাদেরকে দেখার ব্যাপারে উনি একটা দাওয়াত দিয়েছিলেন যে যাবে কিনা। সেই জায়গা থেকে এই জায়গাটাই তাদের এখানে দেখাও হয়ে যায় এবং সেই জায়গায় তারা একত্রিতভাবে তাদের ছবিটা দেখা যায়। তো এই জায়গাটা আপনি বলতেই পারেন যে বিভিন্ন ওই সময়তে যারা শুধু দলীয় রাজনীতি অথবা যারা শুধু ক্ষমতার পালাবদল নিয়ে ব্যস্ত ছিল, সেই সময়ও আমরা মানবিক জায়গা থেকে আমরা কিন্তু হাসপাতালগুলোতেও গিয়েছি। এবং আপনি জানেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হিসেবে কিন্তু ওবায়দুল হক স্যারেরও আসার কথা ছিল। সেই জায়গা থেকে বিভিন্ন ইস্যু ক্রিয়েট হয়, তার ছেলের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস, এবং আমরাও যেটা শুনেছি যে সাদা দল বা অথবা একটা পক্ষ চাইনি বলে উনি হতে পারেনি। সেই জায়গা থেকে হুট করে কিন্তু যে একটা ভ্যাকেন্সি তৈরি হয়, সেই জায়গা থেকে ভিসি আসছেন। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ ভাই বলেছেন যে আমাদেরও কেউ যদি হতো তাহলে এতটা অযোগ্য হয়তো হতো না। মানে ঢাকা ভিসি অযোগ্য হতো না, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি উনি বলতে চাচ্ছেন যে বিভিন্নভাবে তার অনেকেই বলছে যে এটা নাকি আমাদের লোক। তো সেই জায়গা থেকে আমরা ফরহাদ ভাই যে কথাটা বলছেন, এটা আমি আবার রিপিট করতে যাচ্ছি যে যদি আমাদের লোক হইতো এতটা অযোগ্য হতো না। আসলে শুধু ভিসির সাথে যে সাদিক কায়েমের সম্পর্ক ছিল তা না, আমরা দেখেছি জুলাই আগস্ট পরবর্তী সময়ে অনেক টিচাররা সাদিক কায়েমের পিছনে ঘুরতো। তার মানে সাদিক কায়েম তাদেরকে ওইভাবে একটা জায়গায় বসিয়ে দিতে পারে বিদায় কিন্তু অনেকে সময় দিয়েছে। আমরা স্যারদের মুখ থেকে এই কথাগুলো শুনেছি। ধন্যবাদ। আমাদের হাতে সময় একেবারে নেই, শেষ করতেই হচ্ছে অনুষ্ঠান। দর্শক, এতক্ষণ ধরে আমাদের সাথে আলোচনায় ছিলেন গাজী মোহাম্মদ আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছিলেন আসিফ আব্দুল্লাহ, সভাপতি, ইসলামী ছাত্র শিবির, ঢাকা মহানগর পূর্ব। দুজনকেই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের আলোচনায়। দর্শক, আপনারাও আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল সংলাপ অনুষ্ঠান।